থামছেই না ইউরোপমুখী অভিবাসীদের ঢল। ভূমধ্য সাগরের তিউনিসিয়া উপকূল থেকে প্রায় 500 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। বেলারুশ পোল্যান্ড সীমান্তে জটিল হচ্ছে পরিস্থিতি। করোনা নতুন ভ্যারিয়েন্টে বাড়ছে উদ্বেগ, নাম দেয়া হলো ওমিক্রন। আফ্রিকার নাগরিকদের ওপর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, সীমান্তে কড়াকড়ি এবং আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ভূমধ্য সাগরে একটি নৌকা থেকে 487 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উত্তাল সাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিল তারা। উদ্ধারকৃতরা মিশর, সিরিয়া, সুদান, ইথিওপিয়া, ফিলিস্তিন এবং পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। এদের মধ্যে 13 নারী সহ 93 শিশু রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে কিনা এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি তিউনিসিয়া এবং লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে একাধিক অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। প্রায় সময় ছোট ছোট নৌকা দিয়ে অবৈধ উপায়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপের প্রবেশের চেষ্টা চালাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারান অনেকে। একই দিন লিবিয়া উপকূল থেকে 4 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্ট। শরণার্থী সংকট মোকাবেলা বেলারুশের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শুক্রবার সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইউরোপের দেশগুলো এগিয়ে না আসলে পরিস্থিতি আরও জটিল হবে। তার দেশ একজন অভিবাসীকেও আশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দেন লুকাশেঙ্কো। এ সময় অভিবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন বেলারুশের প্রেসিডেন্ট। এদিকে সীমান্ত উত্তেজনা নিয়ে চাপের মুখে থাকা পোল্যান্ডের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। অভিবাসী ইস্যুতে প্রতিবেশী দেশ পোল্যান্ডের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শনিবার সীমান্ত সফরে যান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ইউরোপে ঢোকার অপেক্ষায় সীমান্তে অবস্থান করা শরণার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর সরেজমিন সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেন, যে কোনো মূল্যে নিজ দেশের নিরাপত্তা ধরে রাখতে প্রস্তুত সেনাবাহিনী। সীমান্তে অভিবাসী সংকটের জন্য ইউরোপের দেশগুলোকে দায়ী করে লুকাশেঙ্কো বলেন, বর্তমানে যে সংকট চলছে তা বেলারুশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। শরণার্থী সংকট এখনই সমাধান করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সীমান্তে যে শরণার্থীর ঢল নামছে তা এখনই নিয়ন্ত্রণ করা দরকার। তা না হলে সীমান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। পোল্যান্ড, জার্মানি আমাদের কোনো কথা রাখছে না, এতে আমাদের কোনো ভুল নেই। আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শরণার্থী ইস্যুতে বেলারুশের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই শনিবার লন্ডন সফরে যান পোলিশ প্রধানমন্ত্রী। বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে। এ সময় যে কোনো পরিস্থিতিতে ব্রিটেন পোল্যান্ডের পাশে থাকবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। পোল্যান্ডের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অনেক পুরনো, বছরের পর বছর ধরে একে অপরের সহযোগিতা করে আসছি। পোল্যান্ডে বর্তমানে যে সংকট রয়েছে তা শুধু তাদের জন্যই নয়, গোটা ইউরোপের জন্যই একটি সমস্যা। তাদেরকে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে গত বুধবার ইংলিশ চ্যানেলে 27 অভিবাসী মৃত্যুর ঘটনার গভীর শোক জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী। বলেন, শুধু পোল্যান্ড নয়, গোটা ইউরোপ আজ শরণার্থী নিয়ে চরম সংকটের মুখে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা নতুন ধরন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আফ্রিকার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। একই পথে হাঁটছে ইউরোপের অন্যান্য দেশগুলো। তবে এখনই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশগুলো থেকে আসা ব্রিটিশ ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। আমাদের বিজ্ঞানীরা নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে খুবই উদ্বিগ্ন। এজন্য আমরা আফ্রিকার 6টি দেশের সাথে সব ফ্লাইট বাতিল করেছি। দেশগুলোকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি আফ্রিকার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি, ইসরায়েল সহ কয়েকটি দেশ। একই পথে হাঁটতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ। এরই মধ্যে ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও কড়া নজরদারিতে রাখতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে ভারত। এদিকে নিষেধাজ্ঞার খবরে তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানিয়েছে, ফ্লাইট বাতিল করে কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাসটির বিস্তার রোধ করা সম্ভব নয়। সংস্থাটি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে পুনরায় বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার জরুরি এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন ভ্যারিয়েন্ট ও এর সংক্রমণের বিষয়টিকে পর্যবেক্ষণ করছে তারা। তবে ঢালাওভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মতো সময় এখনো হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় সৃষ্টি করোনার নতুন ভ্যারিয়েন্ট বেলজিয়ামে ছড়িয়ে যাওয়ায় সকল নাগরিকদের সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে জার্মান সরকার। মৃত্যুর ঝুঁকিতে থাকা করোনা আক্রান্ত রোগীদের অন্য শহরের আইসিইউতে সরিয়ে নিতে কাজ শুরু করেছে দেশটির বিমান বাহিনী। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনায় বেসামাল জার্মানি। গত 24 ঘন্টায় নতুন করে ৭৪,০০০-এরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। এতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় সদ্য নতুন রূপ পাওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট B11529 প্রতিবেশী দেশ বেলজিয়ামে শনাক্ত হওয়ায় বাড়তি দুশ্চিন্তায় সরকার। এখনও জার্মানির 3 ভাগের 1 ভাগ মানুষ করোনার টিকার আওতায় না আসায় দিনকে দিন বাড়ছে লাশের সংখ্যাও। এমন পরিস্থিতিতে পুরনো কোভিডের পাশাপাশি নতুন ভ্যারিয়েন্টকে রুখতে সতর্ক অবস্থানে প্রশাসন। আমাদের বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইতিমধ্যে দেশের সকল নাগরিকদের করোনার সর্বোচ্চ সাবধানতার কথা বলেছেন। তাছাড়া মার্কেল ও নবনির্বাচিত সরকার শারীরিক দূরত্ব বজায় রাখার সাথে সাথে জনসমাগম এড়িয়ে যাওয়ার পাশাপাশি করোনার দেয়া বিধি নিয়ম অনুসরণ, মাস্ক ও স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সকল নাগরিকদের। আমরা দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভীষণ উদ্বিগ্ন। করোনার এই নতুন ধরন যাতে কোনোভাবে ছড়িয়ে যেতে না পারে তার জন্য সম্ভাব্য সবকিছুই করতে প্রস্তুত সরকার। এছাড়াও ভাইরাসটিকে সতর্কতার সাথেও আমরা পর্যবেক্ষণ করছি। জার্মানির বিভিন্ন অঞ্চলে করোনায় মৃত্যুর ঝুঁকিতে থাকা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ক্রমশ সংকুচিত হয়ে আসছে নিবিড় পর্যবেক্ষণ শয্যা বা আইসিইউ বেড। এমন পরিস্থিতিতে জীবন মৃত্যুর সন্ধিকোণে থাকা রোগীদের এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যের হাসপাতালে জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে এগিয়ে এসেছে জার্মান বিমান বাহিনীও। করোনার নতুন ভ্যারিয়েন্টকে রুখতে প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ফ্রান্স, ইতালি ও মাল্টার মতো দেশগুলো দক্ষিণ আফ্রিকার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরাও। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালিতে করোনা ভাইরাস আফ্রিকান ভ্যারিয়েন্টের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আফ্রিকার 7টি দেশে নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে 6 ডিসেম্বর থেকে আবারও খোলা স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। রোম থেকে যমুনা মাহমুদের রিপোর্ট। ইতালি সহ ইউরোপের দেশগুলোতে আবারও করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতালিতে প্রায় 1 মাস ধরে করোনায় আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এর মধ্যেই নতুন করে আফ্রিকার ভ্যারিয়েন্টের দাপট শুরু হয় দেশে দেশে। সংক্রমণ বাড়তে থাকলে আগের মতো বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে আশঙ্কা প্রবাসীদের। আশেপাশের যে ইউরোপের দেশগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা ইতালিয়ান সরকার বন্ধ করতেছে। আমাদের মনে হয় এইভাবে যদি করোনা ভাইরাসটা বাড়তে থাকে তাহলে বাংলাদেশের সাথেও আমাদের সম্পর্ক যোগাযোগ ব্যবস্থাটা মনে হয় বন্ধ করে দিবে। এর জন্য আমরা প্রবাসীরা অনেক আতঙ্কিত। গত 2 বছর তো আমরা ব্যবসা ভালো করতে পারিনি, ব্যবসা হয়নি। এখন আবারও যদি সরকার বিধি নিষেধ দেয় বা আরো কড়াকড়ি করে লকডাউন দেয়, আমরা ক্ষতির সম্মুখীন হব। স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই ঘোষণা করেছিল বড়দিন উপলক্ষে রাজধানী রোমে সতর্কতা জারি করা হবে। এর মধ্যেই ইতালির 2টি অঞ্চল রেড জোনে পরিণত হয়েছে। গত 24 ঘন্টায় ইতালিতে 13,686 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 51 জন। ইতালি রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ভারত, পাকিস্তান সহ 6টি দেশ থেকে সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে প্রবেশের পর নাগরিকদের সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টিনে থাকতে হবে 5 দিন। এর আগে গেল ফেব্রুয়ারিতে কোভিডের কারণে বিশ্বের 20টি দেশের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব।
করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের ২০টি দেশের নাগরিকদের ওপর সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ায় এর মধ্যে বৃহস্পতিবার ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনাম ও মিশরের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পূর্ণ ডোজ টিকা নেওয়া নাগরিকদের জন্য সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকে। এর ফলে আগের নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটিতে প্রবেশের আগে তাদের অন্য কোনো দেশে গিয়ে ২ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বাতিল হবে। নাগরিক ছাড়াও যেসব পর্যটক ওই ২০ দেশে ট্রানজিট সুবিধা পেতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা ছিল, তাও বাতিল হবে। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টাইন সেন্টারে নাগরিকদের ৫ দিন কাটানো বাধ্যতামূলক করা হয়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শুরু হয়েছে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের সবচেয়ে বড় উৎসব ফোবানা সম্মেলন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পার্শ্ববর্তী মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গেলর্ড রিসোর্ট এবং কনভেনশন সেন্টারে এই ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এটি উত্তর আমেরিকার বাংলাদেশিদের সবচেয়ে বড় উৎসব এবং এমন একটি ভেন্যু, এমন একটি স্থান বাছাই করা হয়েছে যেটি যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত আকর্ষণীয়। ফুটোম্যাক নদীর পারে যে ন্যাশনাল হারবার, সেই ন্যাশনাল হারবারের পারে এই গেলর্ড রিসোর্ট একটি 7 তারা বিশিষ্ট একটি হোটেল এবং কনভেনশন সেন্টার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাব্বি যে কি আকর্ষণীয় বর্ণিল সাজে এই পুরো গ্যালর্ড সেন্টারটি সাজানো হয়েছে এবং অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এখানে এসেছেন। বিভিন্ন স্টল এখানে পসরা সাজিয়ে বসেছে। বাংলাদেশিদের বিজনেস প্রতিষ্ঠান এখানে এসেছে, বাংলাদেশ থেকেও অনেক প্রতিষ্ঠান এখানে এসেছে। ভিতরে অনুষ্ঠান হচ্ছে। আমি খুব সংক্ষেপে এখন কথা বলবো ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর সঙ্গে আমরা কথা বলবো। জাকারিয়া চৌধুরী, একটু আপনি বলবেন আপনাদের এই আয়োজন সম্পর্কে। কিছুক্ষণ আগেই মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়েছে, তারপরে আপনারা বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষকেও সম্মাননা দিতে যাচ্ছেন। ধন্যবাদ সাকি আপনাকে। আপনারা জানেন অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব এই স্লোগানকে সামনে নিয়ে 35তম ফোবানা সম্মেলনের শুভ উদ্বোধন কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন এই সম্মেলনটি আমাদের জন্য অত্যন্ত ঐতিহাসিক সম্মেলন, কারণ এটি হচ্ছে স্বাধীনতার মহান সুবর্ণ জয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং ফোবানার 35তম সম্মেলন। তো এই সম্মেলনকে আমরা একটি উত্তর আমেরিকার বাঙালিদের একটা প্রাণের মিলন মেলা আপনি বলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অতিথিরা এসেছেন এবং গণমাধ্যম আমাদের এখানে বিভিন্ন বাংলাদেশ থেকে অনেক গণমাধ্যমের প্রতিনিধিরা এসেছেন। আমাদের মিডিয়া পার্টনার যারা আছে তাদেরকে আমরা সম্মানিত করছি যে আমাদের সময় টিভি আমাদের সাথে রয়েছে মিডিয়া পার্টনার, তাদেরকে আমরা বেস্ট হিসেবে সম্মাননা দিচ্ছি। এইভাবে আমরা এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছি। জি, অনেক ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক কিছুক্ষণ আগেই এই উৎসবের উদ্বোধন করেছেন। অসংখ্য শিল্পী বাংলাদেশ থেকে, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় জগতের শিল্পীরা, সেলিব্রিটিরা, শোবিজের অসংখ্য শিল্পীরা এখানে এসেছেন। তাদেরই একজন রয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন মডেল, নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী সাদিয়া ইসলাম মৌ। আমি একটু সাদিয়া ইসলাম মৌয়ের সাথে কথা বলবো যে কেমন লাগছে এই বাঙালিদের এই প্রাণের উৎসবে এসে। আসসালামু আলাইকুম। ভীষণ ভালো লাগছে। প্রথমবারের মতন ফোবানায় এসেছি। আমার বন্ধু মিতু রেবেরিও ও আমাকে ডেকেছে, ফোবানার সাথে লিয়াজোটা মেনটেন করেছে। আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি ফোবানার দর্শক আমাদের নাচ এবং ফ্যাশন শো দুদিনই পছন্দ করবেন। এটাই আমাদের দোয়া এবং ইচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো এই ফোবানার একজন অন্যতম উদ্যোক্তা এবং এই ফোবানার জয়েন্ট কনভেনার পারভিন পাটোয়ারি। উৎসব কিছুক্ষণ আগে উদ্বোধন হলো, আরও 2 দিন এই উৎসব চলবে। শুরুটা কেমন হয়েছে? আসসালামু আলাইকুম সাকিব এবং সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের 35তম ফোবানা এবং আমাদের 50 বছর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করলাম এবং খুব সুন্দর করে হয়েছেন এবং আপনারা লক্ষ্য করেছেন আমি সেই সুবর্ণ জয়ন্তীর শাড়িটাও পরেছি। তো আমি আপনাকে দেখে একটু দেখাতে চাচ্ছি আমাদের জাতির পিতা
বঙ্গবন্ধুর ছবি সহ। তো আমাদের অনুষ্ঠান অবশ্যই অনেক সুন্দর হয়েছে এবং আরো বাকি দুদিন আছেন, খুব সুন্দর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আসবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু বাংলাদেশিরা নয়, পার্শ্ববর্তী ভারত থেকে, কলকাতা থেকে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কিন্তু অতিথি শিল্পীরা এখানে এসেছেন। তাদেরই একজন প্রিয়া ইসলাম ভারতীয়, তিনি একজন ভারতীয়। কেমন লাগছে এই বাংলাদেশিদের এই উৎসবে এসে? থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লেগেছে ফোবানা, প্রত্যেকটা বছর আসার হয় অ্যান্ড অনেক এনজয় করছি বিকজ এখানে সব ধরনের মানুষ আসে, অনেক সংস্কৃতি অনুষ্ঠান দেখার সুযোগ পায়। অ্যান্ড আই থিঙ্ক আমাদের বাচ্চাদের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট, নাহলে ওরা বাংলা ভাষা শিখবে না, ওরা অ্যাপ্রিসিয়েট করবে না, এর জন্য আমি আসি। অনেক ধন্যবাদ। প্রিয়া ইসলাম ভারতীয়, তার মাতৃভাষা বাংলা নয়, তিনি বাংলা শিখছেন। তো এমনই একটি প্রাণের মেলা, এরকম একটি বড় উৎসব হচ্ছে এবং এই উৎসব চলবে আরও 2 দিন এবং আমরা প্রতিটা সময় ওই উৎসবের খবর আপনার মাধ্যমে, সময় সংবাদের মাধ্যমে দর্শকদেরকে জানাবো। এই ছিল ফোবানা সম্মেলনের উদ্বোধনের পরবর্তী পরিস্থিতি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফোবানা সম্মেলন, মেরিল্যান্ড। উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের সবচেয়ে বড় উৎসব ফোবানা সম্মেলনের সর্বশেষ অবস্থা নিয়ে জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে ভারতের দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি, উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। উদ্বিগ্ন সাধারণ মানুষ, দূষণের মুখোমুখি ইরান। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশী ইস্যুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। অবৈধভাবে চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অবস্থান করা অভিবাসীদের ফিরিয়ে নিতে ফ্রান্সের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন যে চিঠি লিখেছেন তাতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জলসীমা নিয়ে গত কয়েকদিন ধরে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে টানাপোড়েন চলছে। মাছ ধরা নিয়ে জারি করা হয় পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। তবে গত বুধবার যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা ইংলিশ চ্যানেলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 7 জনের মৃত্যুর পর 2 দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে। ব্রিটেনের পতাকাবাহী সব ধরনের মাছ ধরা জাহাজ ও ট্রলার চলাচল নিষিদ্ধ করেছে ফ্রান্স। এ অবস্থায় অলস বসে সময় পার করছেন 2 দেশের জেলেরা। 2 দেশের সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তারা। জেলেদের অভিযোগ, 2 দেশের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। অবিলম্বে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানান। আমরা কোনো রাজনীতির কাছে জিম্মি হতে পারি না, স্বাভাবিক জীবন ফেরত চাই। রাজনীতির নোংরা খেলায় নিজেদের জড়াতে চাই না, এই সংকটের অবসান চাই। গত 11 মাস ধরে কোনো কাজ নেই, টাকা পয়সা সব শেষ। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া অভিবাসন প্রত্যাশীদের ফিরিয়ে নিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই চিঠিতে ইংলিশ চ্যানেলে এই ধরনের বিপর্যয় এড়াতে 5টি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বরিস। তিনি বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াদের ফিরিয়ে নিতে ফ্রান্স একমত হলে বিপর্যয় এড়ানো সম্ভব হবে। কিন্তু প্রধানমন্ত্রী বরিসের চিঠিটি ভালোভাবে নেয়নি প্যারিস। জবাবে অভিবাসন ইস্যুতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। এতে ঘটনা আরও জটিল রূপ নিয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে কুয়েতে দীর্ঘদিন পর জুমার নামাজে বাংলায় খুতবা পাঠের অনুমোদন। মাতৃভাষা ইসলামী বয়ান শুনতে পেরে খুশি প্রবাসীরা। আগামী 19 ডিসেম্বর কলকাতা কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেস। একই দিন বিকেলে বামফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রার্থী তালিকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাব্বি, কলকাতা কর্পোরেশনের নির্বাচন আগামী 19 ডিসেম্বর ইতিমধ্যে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গতকাল শুক্রবার সন্ধ্যায়, বলা ভালো রাতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে একটি বৈঠক করে
প্রার্থী তালিকা প্রকাশ করে। এই প্রথম তারা সরাসরি তাদের যে রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে। আপনি জানেন যে একই সঙ্গে গতকাল বামফ্রন্টের পক্ষ থেকেও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বিজেপি 1-2 দিনের মধ্যে তারা প্রার্থী তালিকা প্রকাশ করবে। তবে আপনি জানেন যে বিশ্বের অন্যতম প্রাচীন শহর এবং অবশ্যই পৌর সংস্থা কলকাতা পৌর সংস্থা, এবং যেটি 1874 সালে গঠন করা হয়েছিল এবং পরবর্তীতে ধাপে ধাপে এটার আধুনিকরণ হয়। ভারত স্বাধীন হওয়ার পর প্রায় 3 বার সংস্কার করার মধ্য দিয়ে এই মুহূর্তে কলকাতায় 144টি ওয়ার্ড। সবশেষ নির্বাচন হয়েছিল 2015 সালে এবং নানা রকম যেহেতু বিধানসভা নির্বাচন ছিল, কোভিডকালীন পরিস্থিতি এবং গত বছরই নির্বাচন হওয়ার কথা ছিল কর্পোরেশন নির্বাচন, সেটি হয়নি। এবার কিন্তু সেই নির্বাচনের প্রক্রিয়া এবং নির্বাচন করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন, এবং অবশ্যই রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের এখতিয়ার এবং রাজ্য সরকার সেইটি করতে চাচ্ছে এবং দ্রুততার সঙ্গে সেটি সম্পন্ন হবে। এবং আপনি জানেন যে কলকাতা কর্পোরেশন, এই কর্পোরেশনের এই দীর্ঘ 145 বছরে একটি বর্ণময় চরিত্র রয়েছে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, ডাক্তার বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং শেরে বাংলা ফজলুল হকের মতো মনীষী রাজনীতিকরা এই কলকাতার মেয়র ছিলেন। 40 জন মেয়র এখানে কাজ করেছেন। সবশেষ মেয়র ফিরহাদ হাকিম। আপনি জানেন যে যখন নির্বাচনটি হওয়ার কথা ছিল নির্ধারিত বৈধ সময় 5 বছরের পর, প্রশাসনিক প্রধান হিসেবেও তিনি কাজ করেন। এবার রাজ্য সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস 2021 সালে বিধানসভা নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আসার পর তারা 7টি বিধানসভা উপনির্বাচনও যেভাবে তাদের বিস্তার ঘটিয়েছে এবং সবশেষ 3 দফায় তৃণমূল কংগ্রেস কিন্তু কলকাতা কর্পোরেশনে শাসন করেছে। তারা আত্মবিশ্বাসী শাসক দল, আত্মবিশ্বাসী যে এবারও কিন্তু তারা বিপুল ভোটে বিভিন্ন রকম, আপনি জানেন যে গতবার সবশেষ যখন নির্বাচন হয়েছিল তখন 144টি আসনের মধ্যে 124টি আসনই পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 5টি, কংগ্রেস পেয়েছিল 2টি এবং বামফ্রন্টে 13টি আসন রয়েছে। বামেদেরও কিন্তু কলকাতা শহরে প্রভাব রয়েছে। তো আগামীতে আমাদের দেখতে হবে, রাব্বি, নজর থাকবে কলকাতার এই ছোট বাড়ি, এই কলকাতার শাসন ব্যবস্থায় সাধারণ কলকাতার মানুষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে আবার ঢালাওভাবে সমর্থন করে কিনা সেটি কিন্তু জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী 22শে ডিসেম্বর। তো এই ছিল রাব্বি কলকাতা কর্পোরেশন নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হওয়া এবং তার ইতিহাস সম্পর্কে আমার কাছে থাকা সবশেষ। রাব্বি, কলকাতা কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণার সর্বশেষ নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী। আন্তর্জাতিক সময়, দীর্ঘদিন পর অবশেষে কুয়েতে জুমার নামাজে বাংলায় খুতবা পড়ার অনুমোদন দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে বাংলাসহ বিশ্বের আরও 15টি ভাষায় খুতবা পাঠের অনুমোদন দেওয়া হয়। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। শুক্রবার এক বিবৃতিতে কুয়েতে জুমার নামাজের খুতবা পাঠ সহ বিভিন্ন দিক নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয়, এখন থেকে বাংলা ভাষা সহ আরও 15টি ভাষায় কুয়েতের মসজিদগুলোতে জুমার নামাজে খুতবা পাঠ করা যাবে। কুয়েত সিটি, ফোরআনিয়া, রোমাথিয়া, সেবদি, সোলাইবিয়া, জাহারা, আল গানাম বাজার, সাদ আল আবদুল্লাহ, আমবাগার সহ বিভিন্ন এলাকার নির্দিষ্ট কিছু মসজিদে বাংলায় খুতবা পাঠের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে আরও বিভিন্ন এলাকার মসজিদগুলোতে বাংলা ভাষা সহ বিভিন্ন বিদেশি ভাষায় খুতবা পাঠের অনুমতি দেওয়ার কথা রয়েছে। এছাড়া করোনা সংক্রমণ কমায় নামাজের জামাতে সামাজিক দূরত্বের নিয়ম তুলে নেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে 2020 সালের 13ই মার্চ কুয়েতের মসজিদগুলোতে নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয়। তবে সংক্রমণ কমায় আবারও স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। বাংলায় খুতবা পাঠের অনুমতি দেয় খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত সরকার বাংলা খুতবা চালু করছে। কুয়েতে দীর্ঘ 1.5 বছর ধরে বন্ধ ছিল, এই জন্য কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ জানাই। কুয়েতে বাংলা খুতবা চালু হয়েছে, এই জন্য কুয়েত সরকারকে অনেক ধন্যবাদ জানাই। এখন থেকে আমরা ইনশাআল্লাহ তাহলে বাংলা খুতবা শুনতে পারবো এবং বুঝতে পারবো। এই জন্য কুয়েত সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা জানাই। কুয়েতে বাংলাদেশি প্রবাসী মুসল্লিরা মনে করেন, নিজের মাতৃভাষায় ইমামের দেয়া বাংলা খুতবার মাধ্যমে সহজেই দ্বীনি শিক্ষা ও ইসলামের রীতিনীতি জানতে পারেন, যা অন্য কোনো ভাষায় বোঝা কঠিন হয়ে পড়ে। সময় সংবাদ, কুয়েত। বড়দিনকে ঘিরে কত আয়োজনই না হয়, কিন্তু খাদ্য সামগ্রী দিয়ে বার্লিন ওয়াল, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্ক কিংবা
জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডস এর জিঞ্জার ব্রেড বা কেকের থিম সাজাতে দেখেছেন কখনো? সুইডেন স্টকহোমে বড়দিন উপলক্ষে হয়ে গেল এমনই ব্যতিক্রমী এক প্রতিযোগিতার, যা দেখতে ভিড় করেন নানা দেশ থেকে আগত দর্শনার্থীরা। নেই ভিন্নধর্মী জিঞ্জার ব্রেড প্রদর্শনীতে। জার্মানির বার্লিন ওয়াল, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্ক, এমনকি জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডস সহ 130 ধরনের কেকের থিম দিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিযোগিতা। বাহারি নকশার প্রত্যেকটি জিঞ্জার ব্রেড তৈরি কেক জাতীয় খাদ্য সামগ্রী দিয়ে। বড়দিন সামনে রেখে সুইডেনের স্টকহোমে হয়ে গেল এমন ব্যতিক্রমী প্রতিযোগিতা। এতে ভিড় করেন নানা দেশ থেকে আগত দর্শনার্থীরা। কর্তৃপক্ষ জানায়, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে মানুষকে আনন্দ দিতেই কারুকাজ খচিত প্রদর্শনীর আয়োজনটি করেছে তারা। প্রত্যেকটি কাজই খুব সৃষ্টিশীল। এই উদ্যোগের ফলে প্রতিযোগীরা যেমন নিজেদের কাজ মেলে ধরার সুযোগ পাচ্ছেন, তেমনি আগতরাও বিষয়গুলোকে আনন্দের সাথে গ্রহণ করছেন। পুরো মাসব্যাপী চলবে আয়োজনটি। ডিসেম্বরে 5টি ক্যাটাগরিতে ঘোষণা করা হবে প্রতিযোগিতার ফলাফল, আর এই প্রদর্শনীটি চলবে 2022 সালের জানুয়ারি পর্যন্ত। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এদিকে বড়দিনকে সামনে রেখে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক প্যারেড অনুষ্ঠানের। এতে অংশ নেয় বিভিন্ন জনপ্রিয় কার্টুন সিরিজের কমিক চরিত্রগুলো, আর তা দেখতে শহরটির রাস্তায় ভিড় করে হাজারো দর্শনার্থী। নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের রাস্তার দুধারে হাজারো মানুষ। রাস্তার মাঝখানে গাড়ির উপর থেকে হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে জনপ্রিয় কার্টুন সিরিজের কমিক চরিত্রগুলো। মাথার উপর উঠছে বিভিন্ন অবয়বের দৈত্যাকৃতির বেলুন। এভাবেই শহরটিতে পালিত হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে। ব্যতিক্রমে এই প্যারেডের আয়োজন করে নিউ ইয়র্কের জনপ্রিয় ফ্যাশন ও প্রসাধনী প্রতিষ্ঠান মেসি। অনুষ্ঠানে উড়ানো হচ্ছে প্রায় 22 মিটার লম্বাকৃতির বিচিত্র সব বেলুন। থ্যাঙ্কস গিভিং ডের মূল আকর্ষণই ছিল এগুলো, যা সবার নজর কেড়েছে। এরই মধ্যে এই প্যারেডের কথা ছড়িয়ে পড়েছে শহরের আশপাশের এলাকায়। টেলিভিশনেও দেখানো হচ্ছে। ইতোমধ্যে এটি দেখেছেন প্রায় 5 কোটি দর্শক। গেল বছর করোনার কারণে এই উৎসব উদযাপন ব্যাহত হয়েছিল, তাই তো এবার ভিন্ন ধর্মে এই আয়োজন দেখতে ম্যানহাটনের রাস্তায় ভিড় করেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ব্ল্যাক ফ্রাইডেতে রক্ত ঝরল যুক্তরাষ্ট্রে। নর্থ ক্যারোলাইনার শপিং মলে বন্দুক হামলা, গুলিবিদ্ধ বেশ কয়েকজন। কসোভোয় যাত্রীবাহী বাসে গুলিতে 3 জন নিহত। থামছেই না ইউরোপমুখী অভিবাসীদের ঢল। ভূমধ্য সাগরের তিউনিসিয়া উপকূল থেকে প্রায় 500 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। বেলারুশ পোল্যান্ড সীমান্তে জটিল হচ্ছে পরিস্থিতি। এবং করোনার নতুন ভ্যারিয়েন্টে বাড়ছে উদ্বেগ, নাম দেওয়া হলো ওমিক্রন। আফ্রিকার নাগরিকদের ওপর বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা, সীমান্তে কড়াকড়ি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।